তাজা ফুলের মালাগুলো একের পর এক সাজিয়ে সাজিয়ে ছাদনাতলা সাজাচ্ছে কিছু ছেলেমেয়েরা। শ্রাবণী আর অন্তরা দুজনকে পৌঁছে দিয়ে অভিভবেশ বাবুর সাথে এটা ওটা আনতে বাজারে গেছে। পুরো বাড়ি জুড়ে হই হই, খাওয়া দাওয়া, নাচ গান চলছে জোর কদমে। শ্রাবণী অন্তরার হাত ধরে হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করতেই পৃথাদেবী মুখ ঘুরিয়ে রান্নাঘরে ঢুকে গেলেন। শ্রাবণী সেটা দেখেও গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ালো রান্নাঘরের সামনে। বড় মাকে দেখে ভয়ে ভয়ে কাছে গিয়ে দাঁড়ালো শ্রাবণী। মাথা নিচু করে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, বড় মা ভালো আছো? রান্নাঘরে পৃথাদেবীর বাপের বাড়ি কিছু মহিলা ছিল। তাদের সামনে বাজে কথা বলতে না পারলেও মুখটা কালো করে মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু প্রত্যুত্তরে তেমন কিছুই বললেন না। শ্রাবণী ও পৃথাদেবীকে বেশি না খাটিয়ে চুপ করে চলে এলো ওখান থেকে। অন্তরা শ্রাবণীর কানে কানে ফিসফিস করে বলল, বাপরে, কি ডেঞ্জারাস মহিলা! তোর জেঠু কি ভালো রে, উনি এই মহিলার সাথে থাকে কিভাবে? শ্রাবণী অন্তরার হাত চেপে ধরে চোখের ইশারায় চুপ করতে বলল। তারপর হাত টেনে ধরে নিয়ে চলল পৌশালীর রুমের দিকে। বাথরুমের দরজা আটকে দিয়ে পৌশালী তড়িঘড়ি কল বসালো তার মন্ত্রী মশাইয়ের নম্বরে। কল হয়ে কেটে গেল, কিন্তু কেউ ফোন রিসিভ করলো না। এভাবেই পরপর একের পর এক কল করতে লাগলো, কিন্তু তা আর রিসিভ হলো না। এরই মধ্যে বাইরে থেকে একটা মিষ্টি কণ্ঠে ডাক ভেসে এলো, ছোটি, কোথায় তুমি? পৌশালী বিরক্ত হলো। বাথরুমের ভেতর থেকে বুঝতে পারলো ডাকটা কোনো পরিচিত কণ্ঠের। ফোনটা তাড়াতাড়ি লুকিয়ে দরজাটা হালকা ফাঁক করে দেখলো কে এসেছে। মাথাটা বার করতে শ্রাবণীকে দেখে কণ্ঠে বিরক্তির ঝাঁঝালো সুর টেনে বলল, তুই তুই এখানে কি করছিস? শ্রাবণী এমন প্রশ্নের কি জবাব দেবে বুঝতে পারল না। আমতা আমতা করে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই পৌশালী ওকে থামিয়ে দিয়ে বলল, যা তো এখান থেকে, আমাকে জ্বালাতন করিস না। বলে বাথরুমের দরজা ফের লাগিয়ে দিল। শ্রাবণী পৌশালীর আচরণ দেখে একেবারে চুপ, মুখটা কাচুমাচু করে অন্তরার দিকে তাকালো। অন্তরা পৌশালীর আচরণ দেখে মুখে ভেঙচি কেটে বলল, বজ্জাত মেয়ে মানুষ একটা, ছি, ব্যবহারের কি ছিরি! কি দেখে যে একে সজলদার পছন্দ হলো কে জানে, এখনো তো জানে না কি বিষ ঘরে তুলছে। বলে শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, এই মৌ, তুই কি জানিস সজলদার সাথে তোর ছদ্দি প্রেম করে বিয়ে হচ্ছে? শ্রাবণী অবাক হয়ে তাকিয়ে মাথা নেড়ে না জানালো। অন্তরা ফিক করে একটা হাসি দিয়ে বলল, চল তোকে একটা সিক্রেট বলি, কতদিন ধরে বলবো বলবো করে আর বলা হচ্ছে না। পার্টি অফিসের আরামদায়ক চেয়ারে হেলান দিয়ে বসে কয়েকজন সুন্দরী মেয়েদের সাথে মিটিং করছিল মন্ত্রী দেবরাজ। সাইলেন্ট করে রাখা ফোনের স্ক্রিনে বারবার আলো জ্বলে উঠছে দেখে ফোনটা উল্টো করে রেখে দিল। মেয়েগুলো কোনো এক এনজিও সংস্থা থেকে এসেছে। তাদের কোনো এক অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে মন্ত্রী মশাইকে আমন্ত্রণ জানাতে এসেছে। পৌশালী ঘণ্টাখানেক ধরে চেষ্টা করে যখন মন্ত্রী মশাইয়ের সাথে কথা বলতে পারল না, তখন কল বসালো ইমতিয়াজের নাম্বারে। কয়েকবার রিং হতেই ইমতিয়াজ পকেট থেকে ফোন বার করলো। ফোনের উপর স্ক্রিনে পৌশালী ম্যাডাম বলে সেভ করে রাখা নামটি ভেসে উঠতেই থমকে দাঁড়ালো। ফোনটা রিসিভ না করে রেখে দিল ওভাবেই। পকেটে থাকা অন্য আরেকটা মোবাইল বার করে সাথে সাথে কল বসালো মন্ত্রী মশাইয়ের কাছে। মন্ত্রী দেবরাজ সাথে সাথে ইমতিয়াজকে ক্যাবিনে আসতে বললেন। ক্যাবিনের সামনে কিছুক্ষণ দাঁড়াতেই মিটিং শেষ করে ভেতর থেকে মহিলার বেরিয়ে গেল। ইমতিয়াজ ঢুকলো কেবিনে, মুখে চিন্তার ছাপ ফেলে বলল, দাদা, পৌশালী ম্যাডাম ফোন করছে। আমাকেও অনেকবার করেছে। এরই মধ্যে আবার ইমতিয়াজের ফোন বেজে উঠল। পৌশালী ম্যাম নামটা ভাসছে স্ক্রিনে দেখে বলল, দাদা আবার কল করেছে, ধরবো? মন্ত্রী চোখের ইশারা করলো, বলল লাউডে দিতে। ইমতিয়াজ ফোন রিসিভ করলো। ফোন রিসিভ হতে শোনা গেল পৌশালীর উত্তেজিত কণ্ঠ, ইমতিয়াজ দাদা, আপনার দাদা কোথায়? আমি কখন থেকে কল করছি, উনি ধরছেন না কেন? ইমতিয়াজ তাকালো মন্ত্রীর দিকে। মন্ত্রীর চোখের ইশারায় কথা চালিয়ে যেতে বলল। ইমতিয়াজের শেখানো বুলি আওড়ালো, আসলে ম্যাডাম, দাদা তো কলকাতাতে নেই। ইনফ্যাক্ট আমিও কলকাতায় নেই। আমরা আমাদের দলের জরুরি কাজে ত্রিপুরাতে আছি। দাদা সকাল থেকেই মিটিংয়ে ব্যস্ত, তাই হয়তো ফোন রিসিভ করতে পারছেন না।
আমার বাবা আজ আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। এটা যত তাড়াতাড়ি সম্ভব আপনার দাদাকে জানান। উনি যদি আমাকে এখন এই পরিস্থিতি থেকে উদ্ধার না করে তাহলে কিন্তু আমি সুইসাইড করতে বাধ্য হব। না না ম্যাডাম, আপনি এরকম কিছুই করবেন না। আমি দাদাকে জানাচ্ছি, উনি নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা নেবেন। আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনাকে কিছুক্ষণ পরেই কল করছি। বলে ফোন কেটে মন্ত্রীর দিকে তাকালো। মন্ত্রী দেবরাজের ওষ্ঠ জুড়ে রহস্যময় হাসি ছড়িয়ে। ইমতিয়াজ চুপ করে তাকিয়ে রইল মন্ত্রীর দিকে, জবাবের অপেক্ষায়। স্প্রিং বসানো চেয়ারটাকে সামনে পেছনে কয়েকবার দুলিয়ে মন্ত্রী মশাই আমোদে গলায় বলল, ইমতিয়াজ, হ্যাঁ দাদা। ধরো যদি কোনো পাখি স্বেচ্ছায় শিকারীর হাতে ধরা দিতে চায়, তাহলে শিকারী হিসেবে তোর কি করা উচিত? অবশ্যই অবশ্যই তাকে যত্ন করে খাঁচায় ঢোকানোর ব্যবস্থা করে দেওয়া। গুড, এই জন্যই তোকে আমার এত ভালো লাগে। ইমতিয়াজ ফোন বার করে কল করলো পৌশালীকে। ওপাশ থেকে রিসিভ হতেই বলল, দাদা পার্টির মিটিংয়ে ব্যস্ত, তাই কথা বলতে পারেনি, কিন্তু আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আপনার বাড়ির পেছনে পুকুর ঘাটে আমাদের ছেলে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে, আপনি সময় মতো বেরিয়ে আসবেন, কেমন? বলে ফোন কাটলো ইমতিয়াজ। মন্ত্রী হাতের মুঠোয় কাচের পেপার ওয়েটটা ঘোরাতে ঘোরাতে বলল, খিদিরপুরের ফার্ম হাউসটা রেডি রাখতে বল। ভবেশবাবু তখন রান্নার সরঞ্জাম দেখায় ব্যস্ত। রাঁধুনিরা রান্নার কাজে হাত লাগিয়েছে জোর কদমে। অভি তাড়াতাড়ি এক গ্লাস ডাবের জল এনে ভবেশবাবুর দিকে বাড়িয়ে দিল। ভবেশবাবু অবাক দৃষ্টিতে তাকিয়ে গ্লাসটা হাতে তুলে চুমুক বসালেন। অভি আশেপাশে রাখা চেয়ারটা টেনে এনে ভবেশবাবুকে বসতে দিয়ে নিজের জন্য একটা চেয়ার টেনে এনে বসলো। দুজনের মধ্যে গল্প শুরু হলো। এরই মধ্যে সেখানে হাজির হলো ভবেশবাবুর জামাইবাবু সুরেশ মজুমদার। যথেষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি তিনি। ভবেশবাবু অভির সাথে তার পরিচয় করিয়ে দিলেন। অল্প সময়ের মধ্যে তিনজনের মধ্যে বেশ খাতির হয়ে গেল। অভির বাচনভঙ্গি, রাশভারী ব্যক্তিত্ব আর তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় পেয়ে মুহূর্তের মধ্যেই অভিকে একেবারে আপন করে নিলেন। আফসোসের সুরে বললেন, কি আর বলবো, বাবা সুবেদের জন্য খুব খারাপ লাগছে জানো তো। মৌ কি বড্ড বেশি ভালোবাসতো ছেলেটা, সব সময় আগলে আগলে রাখতো, বলতো চার তার সাথে মেয়ের বিয়ে দিবে না, যে ছেলে আমার মেয়েকে আমার চেয়েও বেশি যত্নে রাখবে তার হাতে তুলে দিবে। আর আজ দেখো মেয়েটা এত ভালো একটা জামাই পেল, অথচ সে একবার চোখের দেখা দেখে যেতে পারল না। ইস, ভাইটা আমার সেদিন ডাকাতদের ধরতে না গেলে ওভাবে গুলিটা লাগতোও না, আর অকালে প্রাণটাও হারাতে হতো না, আর মেয়েটাকেও এভাবে অনাথ হতে হতো না। বলেই একটা দীর্ঘশ্বাস ফেললেন। বুকের মাঝে জ্বলে পড়ে যাচ্ছে তার। হাজার হলেও ছোট ভাই, রক্তের টান। বয়স্ক চোখ দুটো ছলছল করে উঠল। চোখের সামনে ভাসতে লাগলো সে মৃত্যুশয্যায় থাকা ভাইয়ের শুকিয়ে যাওয়া মুখখানা। পকেট থেকে রুমালটা বার করে নিয়ে চশমা খুলে মুছে নিলেন চোখ দুটো। অভি ভবেশবাবুর কাঁধে হাত রেখে ভরসার সুরে বলল, কষ্ট পাবেন না জেঠু, যার যতদিন আয়ু সে ততদিনই বাঁচবে, তার একদিনও কম নয়, একদিনও বেশি নয়। ভবেশবাবু আর সুরেশবাবু দুজনে মাথা নেড়ে সায় দিলেন। অভি খানিক ভেবে শ্রাবণীর বাবা কোথায় মারা যায়, কোন থানার অধীনে কাজ করত, কোথায় থাকতো, মোটামুটি সব তথ্যই ভবেশবাবু আর সুরেশবাবুর কাছ থেকে একে একে জেনে নেয়। আজ সজলের আনন্দের ঠিকানা নেই। অধীর অপেক্ষায় বসে সন্ধ্যাবেলার জন্য। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। দুপুর হতে টেনে হিচড়ে বাইরে নিয়ে গিয়ে হলুদের অনুষ্ঠান পালন করা হলো। তিথি আর পিস্তুত মাসতুত ভাই বোনেরা মিলে মন ভরে হলুদ লাগালো সজলকে। সাথে বন্ধুরাও ছাড় দিল না। হই হই রই রই করে হঠাৎ কে একজন ওদের ডাকলো নিচে। এই মুহূর্তে কম বয়সী মেয়েদের খুব
খুব প্রয়োজন সবার আতিথেয়তার জন্য। শ্রাবণী আর অন্তরা কোমর বেঁধে কাজে লেগে পড়ল। পিয়ালি দামি শাড়ি গহনা পরে একেবারে পরিসেজে বেরিয়ে এলো রুমের বাইরে। সবাই মেতে উঠল ওকে নিয়ে। কি আদর, কি সম্মান, হবে নাই বা কেন, বিদেশে চাকরি করা বরের বউ বলে কথা। সবাই যেন একটু বেশি তেল মাখিয়ে কথা বলছিল পিয়ালির সাথে। এর মধ্যে শ্রাবণী হাতে ফলের রস ভরা গ্লাস ট্রেতে সাজিয়ে সবাইকে পরিবেশন করতে করতে পিয়ালির সামনে আসতে পিয়ালি একটা হেয়ালি করা রসিক হাসি হেসে বলল, কিরে, কেমন আছিস? দিদিয়া, তুমি কেমন আছো? আমি সবসময় ভালোই থাকি, বুঝলি। শ্রাবণী প্রত্যুত্তরে কিছু না বলে একটা গ্লাস এগিয়ে ধরল পিয়ালির সামনে। পিয়ালি গ্লাসে চুমুক দিতে দিতে শ্রাবণীর আপাদমস্তক ভালো করে দেখে নিয়ে বলল, তা তোর বর কোথায় রে? কাজবাজ কিছু করে নাকি বাবার দোকানে চা বেচে? বাবার দোকানে চা বেচা তো খারাপ কাজ নয়, বরং বাবার কাজকে সম্মান দেখানো। আর তাছাড়া আমরা এখন কলকাতাতে থাকি, ওখানে উনি কোচিং সেন্টারে পড়ায়। পিয়ালি শ্রাবণীর এমন টকর টকর জবাব শুনে কেমন যেন থ হয়ে গেল। আরো অপমান করার উদ্দেশ্যে বলল, যাই বলিস মৌ, এই সত্যিটা কিন্তু মানতেই হবে। শ্রাবণী মাথা তুলে তাকালো। পিয়ালি বলল, আমাদের দুবোনের ফেলে দেয়া জামা, জুতো, ব্যাগ থেকে শুরু করে সব বাতিল জিনিস ব্যবহার করে যেমন বড় হয়েছিস, ঠিক তেমনই বিয়েও করেছিস আমারই ছেড়ে দেয়া বাতিল মালকে। আহারে, কি ভাগ্য না তোর। বলেই মুখে অদ্ভুত চুচু শব্দ করে হেসে উঠল। শ্রাবণী পিয়ালির অপমান করা কথায় একটুও রাগ করলো না, বরং মুখে অদ্ভুত মিষ্টি হাসি হেসে বলল, দাঁড়াও দিদিয়া, তোমাকে না আমার ধন্যবাদ দেওয়া হয়নি। বলেই হাতের ট্রেটা একটা টেবিলে রেখে পিয়ালির সামনে এসে দাঁড়ালো। ততক্ষণে অভি একটা বিশেষ কাজে বাড়ির ভেতরে প্রবেশ করেছে মাত্র। শ্রাবণীকে পিয়ালির সামনে এগিয়ে যেতে দেখে থমকে দাঁড়ালো। শ্রাবণী পিয়ালির হাত দুটো দুহাতে বন্দি করে বলল, ধন্যবাদ দিদিয়া, ধন্যবাদ অভির মতো এত ভালো একজন মানুষকে প্রতারিত করার জন্য, ধন্যবাদ তাকে ছেড়ে চলে যাওয়ার জন্য, ধন্যবাদ সেদিন আমাকে কিডন্যাপ হতে বাইরে পাঠানোর জন্য, সর্বোপরি ধন্যবাদ আমার নামে মিথ্যে চিঠি লিখে রাখার জন্য। না হলে এই মহামূল্যবান দামি মানুষটাকে আমি এত সহজে কিছুতেই আমার করে পেতাম না। পিয়ালি শ্রাবণীর কথা শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কি বলবে বুঝে উঠতে পারল না। ওদিকে শ্রাবণীর কথাগুলো শুনে অন্তরা ট্রেটা নামিয়ে জোরে হাততালি দিয়ে উঠল। ওদিকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা অভির অধর জুড়ে ছড়িয়ে পড়ল প্রাণ জোড়ানো মিঠে হাসির রেশ। হৃদপাজরের কুঠিতে থাকা হৃদয়খানা আবারও সিক্ত হলো। প্রিয়তমার প্রতি উঠলে ওঠা গভীর প্রণয়াবেশে। শ্রাবণীর হাত ছাড়িয়ে পিয়ালি তৎক্ষণাৎ ব্যস্ত পায়ে হেঁটে সে স্থান ত্যাগ করল। সন্ধ্যার সমাচ্ছন্ন মনোমুগ্ধকর পরিবেশে চোখ ধাঁধানো সাজসজ্জা আর রোমান্টিক গানে মন ফুরফুর করছে সবার। বিকেলে কনের গায়ে হলুদের অনুষ্ঠানের পরপর বিউটি পার্লার থেকে বিউটিশিয়ান এসে হাজির কনে সাজাতে। সন্ধ্যায় বিয়ের লগ্ন, ঘরে দরজা বন্ধ করে কনে সাজছে, তাই কেউ বাইরে থেকে প্রবেশ নিষেধ। পৌশালীকে সাজানো সম্পন্ন হতে বাইরে থেকে শোনা গেল বাজি বাজনা নিয়ে বরযাত্রীদের আগমন বার্তা। বাড়ির সবাই তখন উঠানের গেটে। আত্মীয় স্বজনদের কিশোরী মেয়েরা সবাই ছুটেছে গেট ধরতে। অন্তরার শ্রাবণীও আছে তাদের দলে। বাড়ির সবাই ব্যস্ত বরযাত্রীদের নিয়ে আদর আপ্যায়নে। বিউটিশিয়ানরা পৌশালীকে ঘরে বসিয়ে রেখে বেরিয়ে গেল বাইরে। ব্যাস, সে সুযোগটাই কাজে লাগালো পৌশালী। একটা কাগজের টুকরোয় খসখসে শব্দ তুলে কলম চালিয়ে কিছু লিখল। তারপর আলমারি থেকে একটা পাতলা চাদর গায়ে মাথায় পেঁচিয়ে কাগজটাকে বিছানার ওপর রেখে দৌড়ে বেরিয়ে গেল বাড়ির পেছন দিকে। সিঁড়ি ঘরের নিচে দরজা খুলে গুটি গুটি পায়ে বেরিয়ে এলো সেখান থেকে। পুকুর পাড়ের ধারে দাঁড় করানো সে আকাঙ্ক্ষিত গাড়িটা দেখতে পেতেই চেপে বসলো তাতে। ভরা বিয়ে বাড়ি ছেড়ে, বাবা মাকে ছেড়ে, ভালোবাসার মানুষটাকে ছেড়ে উড়াল দিল মিথ্যে ভালোবাসার টানে মন্ত্রীর অর্ধাঙ্গিনী হওয়ার উদ্দেশ্যে। একবারও ভাবল না তার এই পদক্ষেপ বাবা মায়ের উপর দিয়ে কি ঝড় বইবে, ভালোবাসার মানুষটার উপর দিয়ে কি ঝড় বইবে। গেটে শালিকা দলের দাবি দেওয়া মিটিয়ে সজল তখন ভেতরে প্রবেশ করেছে। বিকেল বেলায় পিয়ালির বর বিরাজ শ্বশুরবাড়ি পৌঁছেছে শালীর বিয়ের উদ্দেশ্যে। সজলের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের পরিচয় পর্ব সেরে নিল। এরই মধ্যে পুরোহিত মশাই তাড়া দিলেন বিয়ের কার্য শুরু করার জন্য।
সজলকে অভি এবং অন্যান্য সকলে বাড়ির একটা রুমে নিয়ে ধুতি পাল্টে বিয়ের আসরে নিয়ে পৌঁছালো। পুরোহিত মশাই কনেকে হাজির করতে বললেন সেখানে। হঠাৎ করে বাড়ির মধ্যে হইচই পড়ে গেল। পিয়েলির মামি খগেন রায়ের স্ত্রী তমা দেবী চোখ মুখ লাল করে ছুটতে ছুটতে এলেন পৃথা দেবীর কাছে। কানে কানে বললেন, দিদি গো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? হাতের মুঠোয় চেপে ধরা থাকা কাগজের টুকরাটা পৃথা দেবীর হাতে দিয়ে বললেন, পৌশালে ঘরে নেই, এমনকি সারা বাড়িতে কোথাও নেই। এই চিঠিটা বিছানার উপর রাখা ছিল। পৃথা দেবীর চিঠিটা মেলে ধরলেন। কাগজের উপর লেখা প্রতিটি লাইন পড়ে দিন দুনিয়া হারিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন মেঝেতে। পৃথা দেবী জ্ঞান হারাতেই তমা দেবী চিৎকার করে উঠলেন। সাথে সাথে বাড়ির অন্যান্য লোকজন ছুটে এলো সেখানে। ভবেশবাবু, অভি, সুরেশবাবু, এমনকি সজলের বাবা বাসুদেব বাবুও ছুটে এলেন সেখানে। ঘরে ঢুকে পৃথা দেবীকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি করে ছুটে এলেন তার কাছে। অভি তাড়াতাড়ি চোখে মুখে জল ছিটিয়ে দিতেই তার জ্ঞান ফিরে এলো পৃথা দেবীর। ভবেশবাবু মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, কি হয়েছে পৃথা? তুমি অজ্ঞান হলে কেমন করে? শরীর দুর্বল লাগছে? মাথা ঘোরাচ্ছে? বলো। পৃথা দেবী ভবেশবাবুর হাত দুটো ধরে ডুকরে কেঁদে উঠলেন। চিৎকার করে বলে উঠলেন, ওগো, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে, মান সম্মান সবকিছু শেষ হয়ে গেছে। ভবেশবাবু কিছুই বুঝতে পারলেন না। ঘর ভর্তি লোকজনও কিছুই বুঝতে পারল না। এমন সময় সজলও বিরাজের সাথে ছুটে এসে পৌঁছালো সেখানে। এদিকে তমা দেবী কাঁদছেন আর ওদিকে পৃথা দেবী। খগেন রায় স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আরে এভাবে না কেঁদে বলো কি হয়েছে। হেয়ালি ভালো লাগছে না, ওদিকে লগ্ন বয়ে যাচ্ছে। তমা দেবী সে চিঠিখানা খগেন বাবুর হাতে ধরিয়ে দিলেন। খগেন বাবু চিঠিটা পড়তে থমকে দাঁড়িয়ে গেলেন একেবারে। ভবেশবাবু উঠে এসে চিঠিটা হাতে নিয়ে পড়তে তারও সে একই অবস্থা। এক একে চিঠিটা হাত বদল হয়ে অভি, বাসুদেব বাবু, বিরাজ, তারপর গিয়ে পৌঁছালো সজলের হাতে। কাপা কাপা হাতে সজল চিঠিটা মেলে ধরল। তাতে স্পষ্ট ভাষায় লেখা, বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি এই বিয়েটা কিছুতেই করতে পারলাম না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। এতটাই ভালোবাসি যে তাকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে অসম্ভব। আমি জানি পালিয়ে গিয়ে আমি অন্যায় করেছি, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তবে চিন্তা করো না, আমি ভুল কাউকে বাছিনি। যাকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছি তার সম্পর্কে জানলে তুমিও গর্ব করবে। ক্ষমা করে দিও, তার সম্পর্কে আপাতত কিছু জানাতে পারলাম না। সজলকে বলো আমায় ক্ষমা করে দিতে। সত্যি বলতে আমি তাকে কখনোই ভালোবাসিনি। ওর প্রতি যেটা ছিল সেটা হলো আবেগ। আর যাকে ভালোবাসি না তার সাথে গোটা জীবন কাটাবো কিভাবে? আবারও ক্ষমা চেয়ে নিলাম। তোমার অভাগামে পৌশালী। আচমকা হরপা বানে যেমন নদীর দুকুল ভাঙে, হঠাৎ ঘনানো মেঘে যেমন বজ্রপাত হয়, হঠাৎ প্রকৃতির বুকে যেমন ভূমিকম্পে সব কেঁপে ওঠে, ঠিক তেমনই অবস্থা এই মুহূর্তে সজলের। চিঠিখানা একবার দুবার করে বহুবার পড়ল। এক পা দুপা করে পিছিয়ে গিয়ে বসার ঘরের দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। দু চোখ বন্ধ করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল মাথা নিচু করে। হাত দুটো মুষ্টিবদ্ধ তার। নিজেকে সামাল দেওয়ায় সে এক নিদারুণ প্রচেষ্টা চালাচ্ছে। এভাবে কেটে গেল বেশ খানিকক্ষণ সময়। ওদিকে পৃথা দেবী মাথায় হাত দিয়ে সমানে কেঁদে যাচ্ছেন। পিয়ালি মায়ের কাছে বসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। ভবেশবাবু শক্ত কাঠ হয়ে বসে পড়লেন মেঝেতে, পা দুটো ছড়িয়ে। চোখ দুটো তার রক্তবর্ণ, মুখটাও কেমন যেন লালচে বর্ণ ধারণ করেছে। শ্রাবণী তাড়াতাড়ি পাশে বসে ভবেশবাবুর গায়ে মাথায় হাত বোলাতে লাগলো। সারা বিয়ে বাড়ি এক লহমায় চুপচাপ হয়ে গেছে। বাজি বাজনা সাউন্ড বক্স বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়ির বসার ঘরে সেই সময় আত্মীয় স্বজনদের উপচে পড়া ভিড়। বাড়ির উঠানে নিমন্ত্রিত মানুষজন গম গম করছে। তাদেরও মুখায়বব চিন্তায় চুপসে আছে। চারিদিকে ফুসুর ফাসুর করে চাপা গুঞ্জন শোনা যাচ্ছে। বেশ অনেকক্ষণ পর হঠাৎ রক্তবর্ণ চোখ দুটো মেলে তাকালো সজল। মাথার চুলগুলোকে ডান হাত দিয়ে টেনে অস্বাভাবিকভাবে এদিক ওদিক তাকালো। বড় বড় করে নিঃশ্বাস নিয়ে কাপা হাতে ফোনটা পকেট থেকে বার করলো। মনে পড়ল আজ সন্ধ্যার দিকে তার কথা হয়েছিল পৌশালীর সাথে। ভিডিও কল দিয়ে দেখেছিল তার প্রেয়সীর বধূরূপে সাজসজ্জা। সাথে সাথে কল বসালো পৌশালীর নাম্বারে। কয়েকবার কল হয়ে হয়ে কেটে গেল। পৌশালী ফোন রিসিভ করছে না দেখে ব্যস্ত হাতে কিছু একটা টাইপ করে পাঠালো।
মেসেজটা সিন হয়েছে বুঝতে পেরে সাথে সাথে আবার কল করলো। গাড়ি চলছে জোর গতিতে। প্যাসেঞ্জার সিটে বসে পৌশালী, হাতে ফোন। বারবার ফোনটা ভাইব্রেট হচ্ছে, ভাসছে সজলের নাম। কিন্তু আজ কেন জানি সাহসে কুলালো না পৌশালীর। রিসিভ না করে বসে রইল আর নাক কেটে দিল। হঠাৎ টুংটাং করে শব্দ বেজে উঠল। দেখলো সজলের নাম্বার থেকে মেসেজ এসেছে। ওপেন করতে দেখলো তাতে লেখা, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না তুমি আমাকে ছেড়ে চলে গেছো। এটা তোমার ফাজলামো, তাই না? দেখো, আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না। হয় সামনে আসো, না হয় ফোন রিসিভ করে যা সত্যি আমাকে সবটা নিজের মুখে বলো। ওই কাগজের লেখা আমি বিশ্বাস করি না। লেখাটা পড়তে আবার কল এলো সজলের। পৌশালী নানান কথা চিন্তা ভাবনা করে শেষমেশ ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ হতে সজল কেমন জানি পাগলের মতো করে বলে উঠল, হ্যালো পৌশালী, এসব কি হচ্ছে? তুমি আমার সাথে মজা করছো, তাই না? আর চিঠিতে কী সব উল্টোপাল্টা কথা লেখা? আমি চিঠির লেখা একটা মিথ্যাও নয় সজল, আমি আসলেই তোমাকে ছেড়ে চলে এসেছি। থমকে গেল সজলের হৃদয়। যেটুকু আশা জেগেছিল পৌশালীর ফোন রিসিভ করায়, তা আবারও ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ব্যথায় নীল হয়ে যাওয়া হৃদয়টুকুর এক সমুদ্র বিষাক্ত বিষ ব্যথা গিলিয়ে থমথমে গলায় বলল, কেন? ওপাশ থেকে চুপ করে রইল পৌশালী। সজলের প্রশ্নের জবাব দিতে পারল না। সজল আবার বলল, আমরা একে অপরকে ভালোবেসেছিলাম, কথা দিয়েছিলাম সারা জীবন একে অপরের পাশে থাকবো। তাহলে? আবার ওপাশ থেকে কোনো রকম জবাব পেল না, শুধু গাড়ি চলার শব্দটুকু ছাড়া। সজল এবার ধৈর্য হারালো, চিৎকার করে বলে উঠল, কি হলো? জবাব দিচ্ছ না কেন? সজলের চিৎকার শুনে অভি, খগেন বাবু, বিরাজ, সুরেশবাবু সকলে ঘর থেকে বেরিয়ে বসার ঘরে ছুটে এলো। সজলের কাজিনরা, বন্ধুরা সবাই মিলে সজলের দিকে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকালো। সবার মনে প্রশ্ন, কার সাথে কথা বলছে ও? সজল ফের চিৎকার করে বলে উঠল, আমার ধৈর্যের পরীক্ষা নিও না পৌশালী, জবাব দাও। হুট করে খগেন বাবু সজলের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে লাউডি দিয়ে দিলেন। কিছু একটা বলতে যাবেন, তখনই পৌশালী বলে উঠল, আমাকে তুমি ক্ষমা করে দিও সজল। এতদিন আমার মনে একটা ভুল ধারণা ছিল, ভাবতাম তোমাকে ভালোবাসি, কিন্তু আজ আর সে ধারণা নেই। আমি বুঝতে পেরেছি তোমার প্রতি আমার মনে যা কিছু ছিল তা শুধুমাত্র ক্ষণিকের আবেগ। তাই নির্দ্বিধায় বলছি, আমি তোমাকে ভালোবাসি না, আর না কখনো ভালোবেসেছি। সজল পৌশালীর জবাবে নিজের মস্তিষ্কের ভারসাম্য হারালো। খগেন বাবুর হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে চিৎকার করে বলে উঠল, ইউ ব্লাডি উইচ! বিশ্বাসঘাতিনী, লোভী মহিলা! তোর আজ মনে হলো, হ্যাঁ, আমার প্রতি তোর মনে আবেগ তৈরি হয়েছিল। আমার জীবনটা শেষ করে দিয়ে তোর আজ মনে হলো যে তুই আমাকে কখনো ভালোবাসিসনি, হ্যাঁ? ইউ ব্লাডি চিটার, ব্লাডি ফেক! বলেই ফোনটাকে সজোরে আছাড় মারল মেঝেতে। মুহূর্তের মধ্যে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল ফ্লোর জুড়ে। ফোনের মেন সার্কিটটা ছিটকে এসে পড়ল অন্তরার পায়ের পাতার ওপর। সামান্য একটু আঘাত লাগলেও তাতে, কিন্তু কিছু বলার সাহস পেল না। ব্যথা সয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। বসার ঘরে উপস্থিত সকলের অবস্থা তথ্যৈবচ। ভয়ে জড়সড়। সজল পাগলের মতো নিজের মাথার চুলগুলো টানতে লাগলো অনবরত। কৌস্তব তিথি ছুটে এসে সজলকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। এদিকে বাসুদেব বাবুর ছেলের উন্মাদ অবস্থা দেখে চিন্তায় ভাবনায় মাথা ঘুরে উঠল। তিনি নিজে চোখে দেখেছেন ছেলে নিজের ভালোবাসাকে পাওয়ার আনন্দে কতটা খুশি ছিল। সব সময় মুখে তার তৃপ্তির হাসি লেগে থাকতো। আজ ছেলের এমন অবস্থা দেখে কিভাবে তাকে সামলাবেন ভেবে হুঁশ হারালেন। ধপ করে বসে পড়লেন সোফার ওপর। মাথায় হাত চেপে বসে রইলেন পাথরের মতো। একদিকে মান সম্মান সবকিছু শেষ, অন্যদিকে ছেলের পাগলামি তার পিচ্চি সত্তাকে ক্ষতবিক্ষত করে তুলল। অভি তাড়াতাড়ি করে ছুটে এসে ধরল তাকে। সুরেশবাবু এমন সময় পরিস্থিতি সামাল দেওয়ার উদ্দেশ্যে বাসুদেব বাবুর পাশে এসে বসলেন। তার একটা হাত নিজের দু হাতের মধ্যে নিয়ে সরস কণ্ঠে করজোরে মাথা নিচু করে বললেন, দাদা, আমাদের ক্ষমা করে দিও। আমরা সত্যি আগের থেকে এ ব্যাপারে কিছু জানতাম না। মেয়ে যে এমন কিছু করবে বুঝতেই পারিনি। আপনাদের যেমন মান সম্মান নষ্ট হয়েছে, ঠিক তেমনই আমাদের মান সম্মানও সব শেষ। উপস্থিত সকলের মধ্যে থেকে সজলের এক বন্ধু বলে উঠল, আপনারা জানতেন না বললেই হলো নাকি? মেয়ের বাবা নিশ্চয় কিছু জানতো, না হলে হঠাৎ করে এত
সাত তাড়াতাড়ি 5 দিনের মধ্যে মেয়ের বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে উঠলেন কেন? মেয়ের কাছ থেকে ভালো করে শুনে নিলেই তো হতো। তাহলে আজ আমার বন্ধুর এত বড় ক্ষতি হতো না। এর খেসারত কে দেবে বলুন? সুরেশবাবু মাথা নিচু রেখে সবটা শুনলেন, কিছুক্ষণ চুপ করে থেকে ভাবলেন, তারপর বললেন, আমি আবারও ক্ষমা চাইছি সবার কাছে। জানি যে ক্ষতি হয়েছে, তার খেসারত দেওয়া সম্ভব নয়। তবে আপনারা রাজি থাকলে আমি একটা প্রস্তাব রাখতে চাই। বলে চুপ করে বসে রইলেন। তখন বসার ঘরে গুনগুন শব্দ হলেও বেশ নীরবতা ছেয়ে সুরেশবাবু ঢোক গিলে বললেন, আমার ছোট কন্যা পৌশালীর বয়সী, এবার বিএসসি অনার্স শেষ করেছে। আপনারা চাইলে। কথাটা শেষ করার আগে সজল, তিথি আর কৌস্তবের হাত ছাড়িয়ে পাশে থাকা একটা চেয়ারে সজোরে লাথি মারল। সেটাও ছিটকে গিয়ে পড়ল আরেক পাশে। রক্তচক্ষু মেলে হুঙ্কার ছেড়ে বলে উঠল, আমাকে আপনার হাঁটুরে মাল মনে হচ্ছে? হ্যাঁ, একজন পছন্দ হয়নি বলে ফেলে রেখে গেছে দেখে সেই সুযোগে আপনি লুফে নিতে এসেছেন? হ্যাঁ। সুরেশবাবু সাথে সাথে অপমানে মাথা নিচু করে নিলেন। সজল বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তোমার এইসব তামাশা দেখার ইচ্ছে থাকলে বসে বসে দেখো, আমি বাড়ি যাচ্ছি। বলেই হন হন করে হাঁটা শুরু করলো। তিথি ছুটল ভাইয়ের পিছু পিছু, তার পেছন পেছন হাঁটা দিল বরযাত্রীর সকলে। বাসুদেববাবু আস্তে আস্তে সোফা থেকে উঠে দাঁড়ালেন। নিজের পাঞ্জাবিখানা ঠিক করে হাত জোর করে প্রণাম জানিয়ে কোনো কথা না বলে আস্তে ধীরে হেঁটে বেরিয়ে গেলেন। কৌস্তব বাসুদেববাবুকে ধরে নিয়ে বেরিয়ে এলো বাইরে। পড়ে রইল শূন্য প্যান্ডেল, পড়ে রইল রান্না করা হরেক রকমারি খাবারের আইটেম, পড়ে রইল শূন্য ঘর দুয়ার। শুধু শোনা যাচ্ছে পৃথা দেবীর বুক ফাটা আর্তনাদ। আনন্দমুখর বিয়ে বাড়ি যেন দুঃখের আগুনে জ্বলন্ত শ্মশান ঘাটে পরিণত হয়েছে। দেখতে দেখতে কেটে গিয়েছে পুরো 3 মাস সময়। খিদিরপুরের বাগান বাড়িতে পৌশালী যেন নতুন সংসার পেতেছে। সেখানে মন্ত্রী দেবরাজ সপ্তাহে 2-3 দিন আসে। পৌশালী নরম শরীরে উষ্ণতাটুকু চেটে পুটে ভোগ করে চলে যায় নিজের ঠিকানায়। বিয়ের কথা তুলতেই বলে, আরে বাবা, আমাকে কি তুমি বিশ্বাস করতে পারছো না? আমি তোমাকে ভালোবাসি সোনা। বিয়ে হলেও তুমি আমার, না হলেও তুমি আমার, ঠিক আছে? আমার হৃদয় হরণী। তাছাড়া সামনে ইলেকশন, আরও বড় দায়িত্বের মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই মুহূর্তে আমি বিয়ের কথা ভাবতে পারছি না। ইলেকশনটা করতে দাও প্লিজ। আমরা সবাইকে জানিয়ে দিন তারিখ ঠিক করে তখন বিয়ে করে ফেলবো। তোমার কি লাগবে বলো, আমি ইমতিয়াজকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। পৌশালী মন্ত্রীমশাইয়ের এটুকু কথাতেই ভুলে আদরে গদগদ হয়ে ওঠে। বিশাল আশায় বুক বাঁধে। একদিন সে মন্ত্রী দেবরাজ সামন্তের বউ হবে। টিভির পর্দায় ভেসে উঠবে তার বধূ বেশ, পাশে স্বামী রূপে তার মন্ত্রীমশাই। তারপর একদিন বড় লাক্সারি গাড়ি আর আগে পিছে বডিগার্ডদের কনভয় নিয়ে হাজির হবে বাবার সামনে। সেদিন আর তার উপর কোনো অভিমান থাকবে না ভবেশ বাবুর। মাও খুশিতে আত্মহারা হয়ে যাবে। আর দিদি, সে তো নিশ্চয়ই হিংসার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সারা এলাকার লোকজন থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই বাহবা দিয়ে বলবে, বাহ পৌশালী বাহ, তুই সত্যি সেদিন খুব ভালো কাজ করেছিস। কোথায় মন্ত্রী আর কোথায় ছাপোষা লেকচারার। ভাবতে চোখ দুটো তার আনন্দে চকচক করে ওঠে। সময়ের সাথে সাথে সবার জীবনে বয়ে চলেছে আপন ধারায়। সুখ দুঃখের সাথে হাসি আনন্দকে উপভোগ করতে করতে শুধু থমকে গেছে সজলের জীবন, বদলে গেছে তার চালচলন। একতা হাস্যোজ্জ্বল চঞ্চল ছেলেটা হয়ে গেছে বদরাগী জেদি একরোখা। সারাক্ষণ সবাইকে নিয়ে মজায় মেতে থাকা ছেলেটা বর্তমানে একাকিত্বে কালযাপন করে বেশি। সারা জীবন সবার ভালো চেয়ে আসা ছেলেটা আজকাল আর কারো ভালো কিছু করা তো দূর, সে কথা ভাবনাতেও আনে না। চিরটাকাল নেশাজাতীয় দ্রব্য সামগ্রীকে ছুঁয়ে না দেখা ছেলেটা রাত কাটে সিগারেটের ধোঁয়া উড়িয়ে। বুকের পাঁজরে আবদ্ধ হৃৎপিণ্ডটাকে নিকোটিনের নেশায় সম্পৃক্ত করে মনের মাঝে ধিক ধিক করে জ্বলতে থাকা অনলে জ্বালিয়ে পড়িয়ে। মুক্তাদেবীর ছেলের এমন অবস্থা দেখে কষ্টে দু চোখে বন্যা নামে। মা হয়ে যে ছেলের এ অবস্থা দেখতে পারেন না, হৃদয় সয় না তার এ যাতনা। কিন্তু কি বা করবেন তিনি? তাই ঈশ্বরের কাছে দিনরাত প্রার্থনা করেন তার ছেলেকে আবার আগের মতো করে দিতে, তার সুখ শান্তিতে ভরা ভালোবাসাময় সংসারটাকে আবার আগের মতো ফিরিয়ে দিতে।
ভাইয়ের কষ্টে বুক ভাসে তিথির। কৌস্তব যতটা সম্ভব সজলের সাথে কথা বলে, তাকে স্বাভাবিক করার চেষ্টা করে যাচ্ছে অনবরত। কিন্তু সজল যেন কোথাও নিজেকে নিজের মাঝে বন্দি করে ফেলেছে, চাইলেও নিজেকে আর সবার সামনে মেলে ধরতে চায় না। মনোবিদের পরামর্শ অনুযায়ী তিথি আর কৌস্তব বারবার করে বলে দিয়েছে ওকে সময় দিতে হবে। যে বিরাট মানসিক ধাক্কা খেয়েছে তার থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। আগে মস্তিষ্ক থেকে পুরনো সমস্ত স্মৃতিগুলোকে ধীরে ধীরে সরিয়ে ফেলতে হবে। এই মুহূর্তে কোনো কিছু নিয়ে চাপ দেওয়া যাবে না, হিতে বিপরীত হতে পারে। বাসুদেব বাবু ছেলের চিন্তায় চিন্তায় ভেঙে পড়েছেন। বিগত 3 মাসে যেন তার বয়স আরো কয়েক বছর বেড়ে গেছে। একতা সুস্বাস্থ্যবান বাসুদেব বাবুর শরীর ভেঙে গেছে। মাথার চুল, গালের দাড়িগুলো পেকে সাদাটে বর্ণ ধারণ করেছে। এসব কথা শোনার পর মুক্তা দেবী আর বাসুদেব বাবু ভয়ে আর ছেলের সঙ্গে কথা বলতে পারেন না। বলার চেষ্টা করেও তেমন কোনো লাভ হয়নি। সজল কারো কোনো কথা শুনতেই চায় না। বেশি কিছু বোঝাতে গেলেই নিজের ঘরে ঢুকে দরজা আটকে দেয়। হায়রে জীবন! সন্তানের কষ্টে বুড়ো বাপ মায়ের বুক ফাটলেও মুখ ফুটে কিছু বলতে পারে না, আর না সইতে পারে। বিষাক্ত সময়গুলো বোধহয় এভাবেই মানুষের জীবনকে গ্রাস করে, ক্রমে এগিয়ে নিয়ে যায় ধ্বংসের পথে, শেষ করে দেয় সবকিছু। শরতের নীল আকাশের বুকে পুঞ্জ পুঞ্জ মেঘেরা দল বেঁধে ভিড় জমাতে শুরু করেছে। গ্রামের বাতাসে ভাসছে শিউলি ফুলের গন্ধ, জানান দিচ্ছে মা আসার আগমনী বার্তা। শুভ শারদিয়ার প্রারম্ভ যেন শুধু কয়েক টুকরো সময়ের অপেক্ষা। পৃথা দেবী ভবেশ বাবুকে হুইল চেয়ারে বসিয়ে রুমের বাইরে নিয়ে এলেন। বেঁকে যাওয়া মুখের পাশ দিয়ে অনবরত ঝরতে থাকা লালাটুকু ছেঁড়া কাপড় দিয়ে মুছিয়ে দিলেন যত্ন করে। এমন সময় মোবাইল ফোনটা শব্দ করে বেজে উঠল। স্ক্রিনে ভাসছে বড় মেয়ে পিয়ালির নাম। তাড়াতাড়ি উঠে গিয়ে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে পিয়ালির কণ্ঠ ভেসে এলো। মা আমায় ফোন করেছিলে? হ্যাঁ রে মা। কেন? তোর বাবার এ মাসে ডাক্তার দেখিয়ে আনার কথা ছিল, গাড়ি ঠিক করা হয়ে গেছে। তুই যদি একটু চেক করে দিতিস ডাক্তারবাবু আগামী সপ্তাহে আসবে কিনা। পিয়ালি বিরক্তির শ্বাস ফেলল। বিরাজ 1 মাস দেশে কাটিয়ে যাওয়ার পর 2 মাস হলো নিউ ইয়র্ক ব্যাক করেছে। যাওয়ার আগে ওকে গ্রামে ফেলেই চলে যাচ্ছিল, কিন্তু ভবেশ বাবুর দিকে তাকে বেশি কিছু বলেনি, তবে সাথে নিয়েও যায়নি। কলকাতার বাড়িতে রেখে গেছে, আর সেই সাথে দিয়ে গেছে শাশুড়ির সব দায় দায়িত্ব। বলেছে বাড়ির কাজের সাথে সাথে যতদিন দায় দায়িত্ব পালন করতে না শিখবে ততদিন পর্যন্ত নিউ ইয়র্ক নিয়ে যাবে না। সেই থেকে এখানে। এখন আবার প্যারালাইজড বাবাকেও দেখতে হচ্ছে। পিয়ালির ইচ্ছে করছে পৌশালীকে টেনে কটা থাপ্পড় দিতে। হ্যাঁ, সেদিন সবার অলক্ষ্যে ভবেশবাবুর হঠাৎ সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। কেউ বুঝতে পারেনি। সারা রাত ওভাবে ফ্লোরে বসে থেকে শেষে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন ভবেশবাবু। এমনকি কাপড়ে পায়খানা পর্যন্ত হয়ে গিয়েছিল। পরদিন ভোরে পৃথা দেবীর চিৎকারে সবার হুঁশ ফিরে। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অভি, বিরাজ, খগেনবাবু সবাই মিলে ভবেশবাবুকে হাসপাতালে নিয়ে গেলে তার জীবন এ যাত্রায় বেঁচে গেলেও শরীরের ডান পাশটা পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়, মুখ বেঁকে যায়। বর্তমানে অস্পষ্টভাবে কথা বলতে পারলেও সম্পূর্ণ শয্যাশায়ী তিনি, কারো সাহায্য ছাড়া চলতে পারেন না। পিয়ালি মায়ের প্রশ্নে সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে মা, তুমি ফোন রাখো, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। পিয়ালি ফোনটা কেটে দিয়ে ভাবতে লাগলো তার কপালটা ঠিক কোন পর্যায়ে খারাপ। কোথায় বিয়ের আগে ভেবেছিল নিউ ইয়র্কে থাকবে, সারাদিন ফুর্তি করবে, শপিং, আউটিং, ট্রাভেলিং, আর কোথায় পড়ে আছে নিজে নিজের কপালে দুঘা মেরে হাঁটা দিল রান্নাঘরের দিকে।